আমরা মেয়েরা অর্ধেক হেরে আসি বাপের বাড়িতে এবং বাকি অর্ধেক হারি শ্বশুরকুলে। জীবনের অধিকাংশ ইচ্ছাই মূল্য পায় না, হয়তো গতানুগতিক জীবনের সাথে তাল মেলাতে গিয়ে কিংবা সমাজ কি বলবে সেই কথা চিন্তা করে। আজ এমনই এক গল্প নিয়ে হাজির হয়েছি। আধুনিকতার ছোঁয়ায় অধিকাংশ মেয়েরা যখন মনে করে অন্দরমহলের উনুনের তাপ মেয়েদের জীবন শেষ করে দেয়, সেখানে ব্যতিক্রমী এক চরিত্র হলো পৌলমী। কর্মব্যস্ত একঘেয়ে জীবনে রান্না যেন তার কাছে একরাশ প্রশান্তি। তবে বিপত্তি বাধে যখন পৌলমী তার শিক্ষকতার পেশা ছেড়ে দিয়ে হতে চায় একজন রাঁধুনি। আধুনিক হাই স্ট্যান্ডার্ড বাড়িতে এমন একটা পেশা গ্রহণ করা কোনো সহজ বিষয় ছিল না। তাহলে চলো দেখা যাক পৌলমী কি আদৌ তার স্বপ্ন পূরণ করতে পারে কিনা। তো চলো মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। গল্প শুরু হয় ব্যস্ত শহর কলকাতায় একটি মাছের বাজার দেখানোর মাধ্যমে। বাজারের কোলাহলের মধ্যে ক্রেতারা যখন পছন্দের মাছ কিনতে ব্যস্ত, তখন একরাশ ঠান্ডা বাতাসের মতো বাজারে এসে হাজির হয় এই কাহিনীর মুখ্য চরিত্র পৌলমী। পৌলমী বাসু রায় এই শহরের এক সম্ভ্রান্ত পরিবারের বড় বউ। স্বামী, দেওর, শ্বশুর শাশুড়ি নিয়ে তার গোছানো সংসার। এই কর্মব্যস্ত আধুনিকা জীবনে রান্না যখন মেয়েদের কাছে একটা হতাশার কারণ, তখন পেশায় শিক্ষিকা পৌলমীর খুবই শখের জিনিস হলো রান্না। বিভিন্ন পদ রান্না করে সে যেন আলাদা একটা প্রশান্তি পায়। পৌলমীর স্বামী সৌরিশ একটি মেয়েদের জার্নালে কাজ করে, দেওর স্ট্রাগলিং পিরিয়ডে আছে এবং নাক উঁচু শাশুড়ি মা একটি এনজিওর সাথে যুক্ত। মূলত তিনি নিম্নবিত্ত জীবন এবং লো স্ট্যান্ডার্ড ওঠা বসা কোনোটাই পছন্দ করেন না। অন্যান্য শাশুড়িরা যেখানে বৌমাকে রান্নাঘরে দেখতেই পছন্দ করেন, তিনি সেখানে ব্যতিক্রম। তিনি চান পৌলমী বাইরের দুনিয়ায় ওঠা বসা করুক, তবে রান্না একদমই নয়। এই জায়গায় নাক উঁচু শাশুড়ি মা এবং রান্নাপ্রিয় বৌমার মধ্যে একটি মতবিরোধ আছে। যাই হোক, শহরের একটি নামী স্কুলের শিক্ষিকা হলো পৌলমী। সকাল সকাল উঠে বাজার করে একা হাতে রান্নাবান্না সামলে স্বামীর সাথে বেরিয়ে পড়ে অফিসে। একটি পুরো পরিবারকে আগলে রাখার জন্য যে ধরনের গোছানো সংসারী মেয়ের প্রয়োজন, পৌলমী তাদের মধ্যে একজন। স্বামী সৌরিশও পৌলমীকে নিয়ে ভীষণ গর্ববোধ করে। ক্লাস শেষে পৌলমীর বানানো টিফিনে ঝাঁপিয়ে পড়ে পুরো স্টাফরুম। এক্ষেত্রে প্রত্যেকেই পৌলমীর হাতের রান্নার প্রশংসা না করে পারে না। পৌলমীর কথায় তার একটা আক্ষেপ ফুটে ওঠে। সে বলে যে সে চিরকাল একজন রাঁধুনি হতে চেয়েছিল, শিক্ষিকা তো সে তার বাবা মায়ের প্রেসারে হয়েছে। অন্যদিকে টিফিনের সময়ে সৌরিশ টিফিন বক্স ওপেন করলে তার কলিগ থেকে শুরু করে বস সকলেই পৌলমীর বানানো আলুর পরোটা এবং গাজরের হালুয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে। প্রসঙ্গত বইয়ের বানানো টিফিন একদিনও কপালে জোটে না বেচারা সৌরিশের। এদিকে রাত হলে বাড়ির সকলে মিলে ডিনার করতে বসে। পৌলমীর শাশুড়ি পৌলমীকে বলে, এবার থেকে স্কুল শেষ হলে তুমি আমার সাথে আমার এনজিওর হিসাবপত্রের দিকটা দেখাশোনা করবে। কিন্তু স্কুল থেকে ফিরে পৌলমী তো তার শখের রান্না নিয়ে সময় কাটায়, যে বিষয়টা ইন্দ্রাণী দেবীর একেবারে অপছন্দের ছিল। যে তার ছেলের বউ অন্যান্য নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউয়ের মতো সকাল সন্ধ্যা রান্নাঘরে পচে মরুক। অনিচ্ছা থাকার সত্ত্বেও পৌলমীকে শাশুড়ির কথায় রাজি হতে হয়। সৌরিশ চিরকাল পৌলমীর সমস্ত ইচ্ছার মর্যাদা দিয়ে এসেছে। পৌলমী স্বামীকে বলে, আমার মনে হয় আমি এই জীবনে আমার পছন্দ মতো কিছুই করছি না। সাফল্যের আনন্দ তখনই আসে যখন আমরা পছন্দ মতো কাজ করে সাফল্য পাই। পৌলমীর সমস্ত ডিপ্রেশনে ওষুধের মতো কাজ করত সৌরিশের আদর এবং স্নেহ। যাই হোক, পরের দিন সৌরিশের অফিসে পরবর্তী জার্নাল নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয়। মিটিং শেষ হতেই সেখানে আসে বাবলু নামক একটি ছেলে। এই বাবলু আশেপাশের সমস্ত বড় বড় অফিসে টিফিন সার্ভিস প্রোভাইড করত। তবে বাবলুর খাবারের গুণমান ছিল খুবই নিম্ন। পৌলমীর হাতের রান্না খাওয়ার পরে অফিসের লোকজন সেই খাবার যেন মুখেই তুলতে পারছিল না। বস পৌলমীর খাবারের প্রশংসা করে এবং বাবলুকে খুব অপমান করে বলে যে সে যদি ঠিকমতো খাবার ডেলিভারি করতে না পারে, তবে এই অফিসের মতো আশেপাশের সকল অফিস মিলিতভাবে তার সার্ভিস নেওয়া বন্ধ করে দেবে। যাই হোক, সৌরিশ বাড়িতে এসে স্ত্রী পৌলমীর সাথে সারাদিনের কথা আলোচনাকালে বাবলুর বিষয়টি জানায়।
সমস্ত কথাই শোনার পরে পৌলমী আফসোস করে বলে, দেখো, ওই পেশা যদি আমি পেতাম তাহলে জীবনটাকে চেটেপুটে উপভোগ করতে পারতাম। উনি পেয়েছেন, কিন্তু ওই পেশায় উনি হাঁপিয়ে উঠেছেন। আসলে যে যে জিনিসের জন্য তৈরি, ভগবান তাকে সেই জায়গায় বসায় না। যাই হোক, পরের দিন সৌরিশ অফিসে এলে বাবলুর দুই রাঁধুনি বাবলুকে লুকিয়ে সৌরিশের সাথে দেখা করতে আসে। তারা মূলত একটি অনুরোধ নিয়ে সৌরিশের কাছে এসেছিল। সৌরিশের বইয়ের টিফিনের সাথে তাদের ব্যবসায় লাটে উঠতে বসেছে, যে কারণে তারা সৌরিশকে অনুরোধ করে বলে সৌরিশ যেন আর টিফিন না নিয়ে আসে। বিষয়টি হাস্যকর ছিল। ঠিক তখনই বাবলু সেখানে আসে। বাবলু সৌরিশকে একটা অফার দেয়, সে পৌলমীকে তার এই ব্যবসার 50% পার্টনার বানাতে চায়। পৌলমী তার রান্নার স্বাদে বাবলুর ব্যবসা ভরিয়ে তুলবে, আর মাসের শেষে যা ইনকাম হবে দুইজনের 50-50 ভাগ হবে। আইডিয়াটা সৌরিশের পছন্দ হয়। পৌলমী দীর্ঘ সময় ধরে এই ধরনের পেশার সাথে যুক্ত হতে চাইছিল, তাই সৌরিশ আর দেরি না করে পৌলমীর সাথে একটি ক্যাফেতে দেখা করে। দুইজনেই চায়ে চুমুক দিতে সৌরিশ বলে ওঠে, পৌলমী, তুমি ব্যবসা করবে? কথাটা শুনে বিষম খায় পৌলমী। একটা হাই স্ট্যান্ডার্ড না কুচু মায়ের অধীনে থাকা ছেলে তার স্ত্রীর জন্য ব্যবসা করার কথা চিন্তা করছে, এই বিষয়টাই তো হজম না হওয়ার মতো কথা। যাই হোক, সৌরিশ বাবলুর বিষয়টি খুলে বলে পৌলমীকে। সে বলে, আমরা কেউ নিজের ইচ্ছায় বাঁচতে পারিনি, নিজের পছন্দের পেশাও গ্রহণ করতে পারিনি। আমি চাই তুমি অন্তত নিজের পেশা নিয়ে বাঁচো। স্ত্রীর স্বপ্ন পূরণের কাণ্ডারি যখন স্বামী নিজেই, তখন সেই স্ত্রী কতটা ভাগ্যবতী তা বলার অপেক্ষা রাখে না। আনন্দে চোখে জল আসে পৌলমীর। তারা খুব ভালো মতোই জানতো ইন্দ্রাণী দেবী পৌলমীর এই পেশা কোনো দিনও মেনে নেবেন না, তাই সৌরিশ মাকে লুকিয়ে পৌলমীর এই নতুন ব্যবসা শুরু করে দেয়। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি যে সৌরিশের কোম্পানির মালিক এক চিটফান্ড কোম্পানির ম্যানেজমেন্টের সাথে কর্মরত ছিল, যে বিষয়টা ইডির নজরে আসে। সৌরিশের এক কলিগ এই বিষয়টা তাকে জানায়। বিষয়টা চিন্তার ছিল, কারণ কোনোভাবে যদি এই কেসের সাথে তাদের বস জড়িত থাকে আর এটা যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে তাদের এই কোম্পানিও বন্ধ হয়ে যাবে, রাতারাতি কর্মহীন হবে হাজার হাজার মানুষ। বিষয়টি সৌরিশের মাথায় চিন্তার ছাপ ফেলে। এদিকে স্কুল থেকে ফিরে শাশুড়ি মায়ের কথা মতো অ্যাকাউন্টসের কাজ সামলাতে গিয়ে পৌলমী পৌঁছায় এনজিওতে। সেই দায়িত্ব সামলে সন্ধ্যেবেলায় স্বামীর সাথে দেখা করে বাবলুর সঙ্গে। তাদের এগ্রিমেন্ট কমপ্লিট হয়। পরের দিন থেকে স্বামীর হাত ধরে পৌলমীর নতুন জার্নি শুরু হয়। একরাশ আনন্দ এবং উচ্ছ্বাস নিয়ে পৌলমী প্রথমবার সেই পেশায় পা দিতে চলেছিল যেটা তার ছোট থেকে স্বপ্ন ছিল, কিন্তু বিয়ের আগে বাবার নিষেধ এবং বিয়ের পরে শাশুড়ির নিষেধাজ্ঞায় তার সেই পেশায় আসতে দেরি হয়ে গেছে। ভাগ্যক্রমে স্বামীর প্রচেষ্টায় আজ সে এই জায়গায়। তবে রান্নাঘরে ঢুকতেই রান্নাঘরের অবস্থা দেখে পৌলমীর চোখ কপালে ওঠে। আসলে নারী ছাড়া রান্নাঘর মানায় না, সেটা সংসার হোক বা রেস্তোরাঁর। সবার প্রথম পৌলমী নিজের হাতে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে। তেলচিটে কাপড় এবং কয়লায় পুড়ে কালো হয়ে যাওয়া বাসনগুলো এক নিমেষেই তাদের স্বরূপ যেন ফিরে পায়। একে একে রান্নাঘরে স্থান পায় নানান মেশিনপত্র। বাবলুর পকেটের কথা চিন্তা না করে বাজার থেকে আসে নানান নামি দামি কোম্পানির মশলা এবং তেল। রান্নায় অতি কম তেল দিয়ে নানান বাহারি মশলায় সম্পূর্ণ ঘরোয়া স্বাদে রান্না শুরু করে পৌলমী। এক পর্যায়ে রান্নাঘরের হাল যেমন ফেরে, তেমনি বাবলুর ব্যবসায়ও উন্নতি শুরু হয়। প্রত্যেকদিন ভোরে সংসারের যাবতীয় কাজ শেষ করে বাবলুর রেস্তোরাঁর কাজ সামলে তারপরে স্কুল, আর অবশেষে শাশুড়ি মায়ের এনজিও, সব দায়িত্ব একা হাতে সামলে উঠেছিল পৌলমী। সবই যখন নিজের ছন্দে চলছিল, তখন বিপত্তি আসে এনজিওর উদ্বোধনী অনুষ্ঠানে। পৌলমী যাতে তার রেস্তোরাঁর কাজে যেতে পারে, তাই সৌরিশ পৌলমীর ঠাকুমার অসুস্থতার বাহানা দিয়ে পৌলমীকে পাঠিয়ে দেয় তার এক বান্ধবীর বাড়িতে। বিদিশার বাড়িতে রাত্রিতে থেকে পৌলমী সকাল সকাল বাবলুর হোটেলের সমস্ত রান্না সেরে ফেলে এবং দায়িত্ববান বৌমার মতো সময়ই পৌঁছে যায় শাশুড়ির এনজিওতে। এই এনজিওর মেম্বাররা প্রত্যেকে শো অফ করতে ভীষণ পছন্দ করত। পৌলমীর শাশুড়িও তার ব্যতিক্রম ছিলেন না। এই পর্যায়ে নীলিশা চ্যাটার্জির ছেলে এনজিওতে একটি এমআরআই মেশিন দান করলে ইন্দ্রাণী দেবীর ইগোতে লেগে যায় এবং নিজেকে জাহির করতে তিনি তার বড় ছেলের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কথা চিন্তা না করেই হুট করে ঘোষণা করেন যে তিনি আগামী মাসেই এই এনজিওকে একটি অ্যাম্বুলেন্স দান করতে চলেছেন, আর যেটা টাকা বিয়ার করবে তার শান্তশিষ্ট ভদ্র ছেলে সৌরিশ। যে ঘটনার জন্য না তো সৌরিশ আর না পৌলমী প্রস্তুত ছিল, কারণ আগে থেকেই তাদের গাড়ির ইএমআই টানতে হচ্ছিল সৌরিশকে।
মায়ের মুখের দিকে তাকিয়ে সৌরিশও একটি নতুন অ্যাম্বুলেন্স কিনেই ফেলে। একটি ইএমআই তো তার চলছিল, আবারও শুরু হয় আরও একটি গাড়ির ইএমআই। অবশেষে সমস্ত জল্পনা কাটিয়ে অ্যাম্বুলেন্স কেনা হয়। এদিকে পৌলমী তার ব্যবসায় মন দিয়েছে, সবকিছুই সুন্দরভাবেই চলছে। তবে না, জীবন তো সরল রেখায় চলে না, এক্ষেত্রেও তাই ঘটে। সেদিন অফিসে গিয়ে সৌরিশ জানতে পারে তার অফিসে ইডি রেড করেছে। কলিগরা জানায় তাদের বস ধরা পড়েছে, হয়তো এই অফিসের অফলাইন কাজ বন্ধ হয়ে যাবে। কিছুদিন হয়তো পত্রিকা অনলাইনে বের হবে, তবে সেটাও কতদিন চলবে তার কোনো আশা নেই। কোম্পানির সমস্ত কলিগদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কেউ নতুন ফ্ল্যাট কিনেছে, কেউ আবার মেয়েকে নতুন নামে স্কুলে ভর্তি করেছে। অন্যদিকে সৌরিশের তো দুটো গাড়ির ইএমআই চলছে। কাহিনীর পরবর্তীতে আমাদের পৌলমীকে দেখানো হয় ক্লাউড কিচেনে একসাথে কাজ করাকালীন কখন যেন বাবলুর পৌলমীর সঙ্গ পছন্দ হয়ে যায়। তার খিটখিটে স্বভাবও আগের তুলনায় নেই বললেই চলে। কিচেনের আর দুই কর্মচারী বলা এবং আলী এই বিষয়টি নজর করে। এইভাবেই কিছুদিন কেটে যায়, আর কয়েকদিন পরেই সৌরিশের কোম্পানি চিরতরে বন্ধ হয়ে যায়। অন্যদিকে সেই দিনই পৌলমী তার ব্যবসার প্রথম পেমেন্ট পায়, পুরো 60,000 টাকা। এমন নয় যে সে প্রথমবার পারিশ্রমিক পাচ্ছে, স্কুল জীবনের বেতন সে অনেক আগে থেকেই পেয়ে আসছে। তবে যে পেশাটা তার মনের মতন, সেই পেশার পারিশ্রমিক পাওয়ার স্বাদ কিছুটা আলাদা। ক্লান্ত চিন্তিত সৌরিশ বাড়িতে ফিরতেই পৌলমী তার চোখ বন্ধ করে স্বামীর পছন্দের একটি মাউথ অর্গান নিয়ে আসে। পৌলমী জানায় যে সে আজ প্রথম পেমেন্ট পেয়েছে। পৌলমী জানতো এই খবরে সবথেকে বেশি খুশি হবে তার স্বামী, কিন্তু না, চাকরি চলে যাওয়ার কারণে সৌরিশের মনের মধ্যে কোনো আনন্দই ছিল না। তবে সে এই বিষয়টা পরিবারের কাউকেই জানায়নি, এমনকি পৌলমীকেও না। এবার পরের দিন বাবলুর কিচেনে যেতে পৌলমী লক্ষ্য করে হরিতা গুম হয়ে একটি জায়গায় দাঁড়িয়ে আছে। আজ তার কাজেও মন নেই। পৌলমী জানতে পারে হরিতার বাড়িতে রান্না পুজো হতো, তবে কয়েক মাস আগে তার স্ত্রী মারা যেতে সেই পুজো বন্ধ হয়ে যায়। তো পৌলমী যে সকলের খেয়াল রাখতো, সে ঠিক করে যে এইবার এই হোটেলেই রান্না পুজোর আয়োজন করা হবে। হরিও বেশ খুশি হয়ে যায়। কলিগদের কাছ থেকে রান্না পুজোর সমস্ত রীতিনীতি জেনে পৌলমী সেই পুজোর আয়োজন করে। মূলত রান্না পুজো করা হয় শ্রাবণের শেষ তারিখে। সেই দিন নানান ব্যঞ্জন রান্না করে পরের দিন মা মনসার আরাধনা করে আগের দিনের বাসি ঠান্ডা খাবার খাওয়া হয়। এবার দিন দিন সৌরিশের সাথে পৌলমীর সম্পর্কের একটি চিড় ধরতে শুরু করেছিল। মূলত কর্মহীন সৌরিশের তার স্ত্রীর কর্মব্যস্ত জীবনের নানান কাণ্ড শুনতে আর ভালো লাগছিল না। সৌরিশ বাবলুকে নিয়ে পৌলমীকে সন্দেহ করতেও শুরু করেছিল। এবার পরের দিন ছিল রান্না পুজো। পৌলমী যখন পুজো শেষে সকলের সাথে নাচতে শুরু করে, সেই নাচে বাবলুও অংশ নেয়, যে বিষয়টা চোখে পড়ে সৌরিশের। আর তার মনের মধ্যে চলা সন্দেহ যেন মাথা চাড়া দিয়ে ওঠে। এদিকে পুজো শেষে স্কুলে আসতে পৌলমীর কলিগ বিদিশা তার দেওরের বিয়ের ক্যাটারিং এর দায়িত্ব দেয় পৌলমীর উপরে। তবে অফিসের ফুড ডেলিভারির বিষয়টা আলাদা, আর একটি সম্পূর্ণ বিয়ে বাড়ির রান্নার দায়িত্ব নেওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। পৌলমী বাবলুর সাথে দেখা করে বিষয়টি জানায়। পৌলমী বলে, আমরা এতগুলো অফিসে রোজ 500 জনের খাবার সাপ্লাই করি, আর একটা বিয়ে বাড়িতে ম্যাক্সিমাম 1200 জনের খাবারের আয়োজন করা হয়, যেটা আমরা আরামসে করতে পারবো। পৌলমীর সাহসিকতায় শেষ অবধি বিয়ে বাড়ির কাজ ধরতে রাজি হয় বাবলু। পরের দিনই বাবলু গিয়ে পৌঁছায় বিদিশার শ্বশুর বাড়িতে এবং সঙ্গে করে নিয়ে যায় পৌলমীর রান্না করা দুটি বিশেষ রান্না। যে রান্নায় স্বাদ নেওয়ার পরে বিদিশার শ্বশুর মশাই এক কথায় চোখ বন্ধ করে ছোট ছেলের বিয়ের ক্যাটারিং এর দায়িত্ব বাবলুর উপরেই দিয়ে দেয়। অন্যদিকে সৌরিশ একের পর এক অফিসে ঘুরেও একটাও কাজের সন্ধান লাগিয়ে উঠতে পারে না। রাত্রি হলে পৌলমী সৌরিশকে তার বিয়ে বাড়ির নতুন অর্ডারের বিষয়টি জানায়, কিন্তু সৌরিশ সেইভাবে কোনো উৎসাহ প্রকাশ করে না। পৌলমী বুঝতে পারে যে তার স্বামীর মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে, তবে কি পরিবর্তন হয়েছে সেটা সে ধারণা করতে পারে না। কিছুদিন পরে তার দেওর বাড়ি ফিরলে খেতে বসে পৌলমী তার এই ব্যবসার কথা তার দেওরকে জানায়। রুমিত ছিল পৌলমীর দেওর কম এবং বন্ধু বেশি। বৌদির এই সাফল্যে সে তো খুবই খুশি হয়ে যায়। পরের দিন বিয়ে বাড়ির রান্নার কাজ শুরু হয়। পৌলমী সকলকে বুঝিয়ে দেয় যে রান্না করা মানে শুধুমাত্র হাতা খুন্তি নড়িয়ে সুস্বাদু খাবার তৈরি করা নয়, একটা সুন্দর পরিবেশনও রান্নার একটি বিশেষ অঙ্গ। কিভাবে টেবিল সাজাতে হবে, কিভাবে প্রত্যেক কাউন্টারে টিস্যু রাখতে হবে, গ্লাভস পরে খাবার পরিবেশন করতে হবে এবং খাবার ঠান্ডা হওয়ার আগেই গরম করার ব্যবস্থা রাখতে হবে, এইসব খুঁটিনাটি তাদের শিখিয়ে দেয়।
কারণ এখানে রান্না করলেও সে বিয়ে বাড়িতে যেতে পারবে না। তাই সমস্ত দায়িত্ব ছিল বাবলু এবং তার 2 রাঁধুনির ওপরে। সেই দিন সৌরিশের অফিসে খাবার ডেলিভারি দিতে গিয়ে বাবলুও জানতে পারে যে সৌরিশের কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। তবে সে এটাও বুঝতে পারে যে পৌলমী এই বিষয়ে কিছুই জানে না। পৌলমী এবার তাদের ব্যবসা শুধুমাত্র বিয়েবাড়ি অবধি নয়, জন্মদিন, শ্রাদ্ধ অনুষ্ঠান এবং হাই প্রোফাইল পার্টি থেকে শুরু করে অন্নপ্রাশন বাড়ির অর্ডার নেওয়ার মাধ্যমে ছড়াতে শুরু করে। আর এই ব্যবসা আরও ছড়িয়ে দিতে তার দেওরকে দিয়ে একটি ফুড অ্যাপ বানিয়ে শহরে খাবার ডেলিভারির কাজও শুরু করে দেয়। তবে ব্যবসার উন্নতি ঘটলেও পৌলমী এবং সৌরিশের বিবাহিত জীবনে সবকিছুই যেন থমকে গিয়েছিল। একসময় পৌলমীর বাচ্চাসুলভ ব্যবহার, যেটা সৌরিশের সবথেকে পছন্দের ছিল, এখন তার সেই ব্যবহার ভালো লাগে না। পৌলমীও কোনো মতেই বুঝতে পারে না যে তার স্বামীর মধ্যে কি পরিবর্তন এসেছে। সৌরিশ সর্বদাই পৌলমীকে এড়িয়ে যাবার চেষ্টা করে। তাদের ঝগড়ার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় বাবলু। একসময় সৌরিশ বাবলুর সাথে ব্যবসা করার জন্য নিজে থেকে পৌলমীকে ইনসিস্ট করেছিল, কিন্তু সেই সৌরিশ আজ নিজেই বাবলু এবং এই ব্যবসা পছন্দ করছে না। এই বিষয়টি পৌলমীর মনে ভীষণভাবে প্রভাব ফেলে। চাকরি চলে যাওয়ার পরে এবার সংসার জীবনেও অভাব আসতে শুরু করে। ব্যাংকের ইএমআই ডিউ হয়ে যায়, গ্রিন ইলেকট্রিসিটি বিল আসতে শুরু করে এবং সেই সঙ্গে নানান জায়গায় অভাবের চিহ্ন দেখা যায়। তবে সৌরিশ তার পরিবারকে এখনও জানায়নি যে তার চাকরিটা আর নেই। বরাবরের মতোই সে বিষয়টা সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছে। ব্রেকফাস্ট করে পৌলমী চলে আসে রেস্তোরাঁয়, যেখানে সে বাবলুকে জানায় যে সে স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছে আর এখন থেকে সে ফুল টাইম রাঁধুনি। যে কাজ করে সে অসম্ভব তৃপ্তি পায়, এখন থেকে 24 ঘন্টা সে সেই কাজই করবে। বাবলু আগেই জানতো যে সৌরিশের চাকরি চলে গেছে, তাই হুট করে পৌলমীর চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারটা তাকে আরো বেশি চিন্তিত করে তোলে। পৌলমী এই খবরটা দেওয়ার জন্য সৌরিশকে একটি ক্যাফেতে ডাকে। সৌরিশ ক্যাফেতে আসতেই পৌলমী তাকে তার স্কুলের রেজিগনেশন লেটার ধরিয়ে দেয়, যেটি পড়তেই সৌরিশের চক্ষু চড়ক গাছ। সে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে পৌলমীর চাকরি ছাড়ার বিষয়টা একটা চমকে ওঠার মতো বিষয় ছিল। পৌলমী ভেবেছিল তার এই চাকরি ছাড়ার বিষয়ে সবথেকে বেশি খুশি হবে তার স্বামী, কারণ পৌলমী এবার ফুল টাইম তার ভালো লাগার পেশা নিয়ে বাঁচবে। এটাই তো চেয়েছিল সৌরিশ। কিন্তু ঘটনা ঘটে উল্টো। সৌরিশ রেগে বলে, তুমি চাকরি ছাড়ার আগে একবারও কি আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করনি? তো তুমি কি জানো না একটি চাকরি জোগাড় করা কতটা কষ্টের? আসলে পৌলমী জানতই না যে সৌরিশের চাকরি চলে গেছে। স্বামীর এমন বদলে যাওয়ার রূপ দেখে সে কান্নায় ভেঙে পড়ে। তবে সৌরিশ কোনো প্রকার এক্সপ্লেনেশন না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর ফেলে যায় তার ফোন। ঠিক তখনই ব্যাংক থেকে একটি নোটিফিকেশন আসে। সৌরিশ বহু মাস ধরে 2টো গাড়ির ইএমআই ফেল করছে। এবার যেন পৌলমী কিছুটা আঁচ করতে পারছিল। দীর্ঘদিন ধরে সৌরিশের কোনো লেখা না বের হওয়া, অফিসে না যাওয়া, গ্রিন বিল আসা, সবটা দেখেই পৌলমী বুঝেই যায় নিশ্চয়ই সৌরিশের চাকরিটা আর নেই। পৌলমী চলে আসে তার কাজের জায়গায়। এবার সংসার জীবনের টানাপোড়েন তার মধ্যেও স্পষ্টত ফুটে উঠেছিল। পৌলমীকে উদাস দেখে বাবলু তার মন ঠিক করার জন্য তাকে রিকোয়েস্ট করে যে তার সাথে বিয়েবাড়ি যাওয়ার জন্য। প্রথমে রাজি না হলেও এক পর্যায়ে পৌলমী সেই বিয়েবাড়িতে হাজির হয়। সেখানে পৌঁছাতেই পৌলমী দেখে, খাবার মুখে তুলতেই প্রত্যেক অতিথির চোখে মুখে আসে একটি দারুণ তৃপ্তি। প্রশংসার বন্যা বয়ে যায় রাঁধুনির। এটা দেখে আনন্দে পৌলমীর চোখে জল আসে। এমন সময় বাবলু বিদিশার শাশুড়ির সাথে পৌলমীর পরিচয় করিয়ে দেয়। পৌলমী জানতে চায় রান্না কেমন হয়েছে, কিন্তু উত্তর আসে পৌলমীর শাশুড়ির কাছ থেকে। অর্থাৎ পৌলমীর শাশুড়ি ইন্দ্রাণী দেবী সেই বিয়েবাড়িতে নিমন্ত্রিত ছিলেন। আর এবার পৌলমী হাতে নাতে ধরা পড়ে যায়। বাড়িতে আসতে ইন্দ্রাণী দেবী জানতে পারেন সৌরিশ এই বিষয়ে সবটাই জানত। তখন তিনি আরও রেগে যান। চিরাচরিত হাই স্ট্যান্ডার্ড জীবনশৈলী ফলো করে আসা ইন্দ্রাণী দেবী ভাবতেই পারেন না তার উচ্চশিক্ষিত পুত্রবধূ বিয়েবাড়িতে রাঁধুনির কাজ করছে। এই জায়গায় তিনি পৌলমীর বাপের বাড়ির কালচার নিয়ে প্রশ্ন তোলেন। দুঃখে অপমানে পৌলমীর 2 চোখে জল আসে। তবে সৌরিশ যে তাকে এই ব্যবসায় নিয়ে এসেছিল, সে মায়ের এত কটু কথা শোনার পরেও পৌলমীর সাপোর্টে একটাও কথা বলে না। নির্বাক চোখে পৌলমী তাকিয়ে থাকে তার স্বামীর দিকে। এই দিনের পর থেকে পৌলমীর সাথে সৌরিশের দূরত্ব যেন আরও বেড়ে যায়। পরের দিন ব্রেকফাস্ট করাকালীন ইন্দ্রাণী দেবী জানতে পারেন সৌরিশের চাকরিটা আর নেই।
তিনি অবাক হন এটা ভেবে যে এত বড় একটা ঘটনা কিভাবে সৌরিশ তার মায়ের কাছ থেকে লুকিয়ে গেল। এদিকে পৌলমী ঠিক করে যে সে এই বাড়ি ছেড়ে তার বাবা মায়ের বাড়িতে গিয়ে উঠবে। ভারাক্রান্ত পৌলমী নিজের সমস্ত ইমোশন বাবলুর সামনে মেলে ধরে। সে বলে, জানেন, আমি কিন্তু খুব সহজ সরল একটা মেয়ে। আমি যখন রান্না করি তখন আমি আরও বেশি সহজ সরল হয়ে যাই। দীর্ঘ সময় ধরে বাবলুকে নিয়ে সৌরিশের মনে একটা খারাপ ভাবনা চলছিল, যেটা কুড়ে কুড়ে খাচ্ছিল পৌলমীকে। পৌলমী বাবলুকে বলে, আমি কিন্তু আপনার শুধুমাত্র একজন বন্ধু, এর থেকে বেশি কিছু নয়। বাবলুও বুঝতে পারে পৌলমীর জীবনে কি ভীষণ ঝড় চলছে, আর একজন বন্ধুর মতোই তার বন্ধু পৌলমীর হাত শক্ত করে ধরে। সেই দিনের পর পৌলমীর রেস্তোরাঁ থেকে সোজা গিয়ে পৌঁছায় তার বাপের বাড়িতে। রাত হলে সৌরিশ বাড়ি ফিরলে সে জানতে পারে পৌলমী বাড়ি ছেড়ে তার বাপের বাড়ি চলে গেছে। ইন্দ্রাণী দেবী ছেলেকে জিজ্ঞাসা করেন যে সে কেন এতদিন তার চাকরি যাওয়ার বিষয়টা লুকিয়ে গেছে। সৌরিশের কাছে তার কোনো উত্তরই থাকে না। ইন্দ্রাণী ছেলের কাছে কৈফিয়ত চায় কেন সে সব জেনে শুনেও তার স্ত্রীকে একজন রাঁধুনির পেশার সাথে যুক্ত হতে দিয়েছিল। সে কেন তার স্ত্রীকে নিষেধ করেনি। এইবারে গিয়ে সৌরিশের ভিতরের একটা এতদিনের চাপা কষ্ট প্রকাশ পায়। সে তার মাকে বলেই বসে, যদি পৌলমীকে কোনো বিষয়ে নিষেধ করার হতো তাহলে সবার প্রথমে কিছু নিষেধাজ্ঞা তোমার উপরেও জারি হওয়ার কথা ছিল। আমরা বুঝতে পারি ইন্দ্রাণী দেবীর এই নামমাত্র লোক দেখানো জীবন, কড়া শৃঙ্খলায় বাঁধা জীবনশৈলী এবং রসকসহীন উচ্চবৃত্তের জীবন কোনোটাই পছন্দ ছিল না সৌরিশের। কিন্তু সে প্রতিবাদ করে উঠতে পারেনি, যেমনটা তার বাবাও করতে পারেনি। এবার পরের দিন সকাল হতেই সৌরিশ গিয়ে পৌঁছায় উত্তরপাড়ায়, অর্থাৎ পৌলমীর বাপের বাড়িতে। সৌরিশ আসলে নিজের ভুল বুঝতে পেরেছিল। পৌলমীকে একা পেয়ে সে তার কাছে ক্ষমা চায়। সৌরিশ বলে, ছোট থেকেই আমি যেটা হতে চেয়েছিলাম সেটা হতে পারিনি। আমি চেয়েছিলাম আর্টস নিয়ে পড়তে, তবে মায়ের ইচ্ছা ছিল ইকোনমিক্স। সৌরিশ বলে, মা যখন শাড়ি পরতো তখন আমি তাকে বিভিন্ন ধরনের টিপ পছন্দ করে দিতাম, কিন্তু মা বলতো ছেলেদের নাকি এই মেয়েলি বিষয়ে এত ন্যাক থাকতে নেই। যখন হোঁচট খেয়ে পড়ে যেতাম এবং কান্না করতাম, মা বলতো, কি মেয়েদের মতো কাঁদছিস। আমি তারপর থেকে একদিনের জন্য প্রকাশ্যে কাঁদিনি। সৌরিশ পৌলমীকে বলে, আমি এই 2 বছরের বিবাহিত জীবনে কোনোদিনও তোমাকে কোনো পুরুষের সাথে কাজ করতে দেখিনি। তাই হঠাৎ যখন আমি তোমাকে বাবলুর সাথে কাজ করতে দেখলাম, আমার মেল ইগো হার্ট হয়। এইবারে গিয়ে পৌলমীও তার স্বামীকে বুঝতে পারে। সেই দিনই ছিল তাদের ক্লিনিকের নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন। আমরা জানতে পারি দীর্ঘ কয়েক মাস ধরে পৌলমী সংসারের ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে 2টো গাড়ির ইএমআই নিজেই পে করেছে তার ব্যবসার টাকায়। তাই সৌরিশ চায় এই দিনে পৌলমীর উপস্থিতি সর্বাধিক গুরুত্বপূর্ণ। সেই অবধি অনেক অনুরোধের পরে পৌলমী স্বামীর হাত ধরে এনজিওতে আসে, যেখানে সকলেই যখন অ্যাম্বুলেন্সের জন্য সৌরিশকে অভিনন্দন জানায়। সৌরিশ সকলকে জানায় কয়েক মাস আগেই তার চাকরি চলে গেছে এবং এই অ্যাম্বুলেন্সের সমস্ত ইএমআই পে করেছে তার স্ত্রী পৌলমী। সুতরাং এই অভিনন্দন তারই প্রাপ্য। ইন্দ্রাণী দেবী এবার বৌমা পৌলমীর বড় মনের পরিচয় পায় এবং ছেলে এবং বউকে সঙ্গে নিয়ে গিয়ে পৌঁছায় কলকাতার একটি বস্তি এলাকায়, যেটা ছিল মূলত ইন্দ্রাণী দেবীর বাপের বাড়ি। স্যাঁতস্যাঁতে নোংরা বস্তি, যেখানে সন্ধ্যা হলেই শুরু হয় মাতালের মাতলামি, যেখানে পান থেকে চুন খসলেই স্বামী স্ত্রীকে বেধড়ক পেটায়, যেখানে অভাবে মানুষ সুন্দর করে বাঁচতে ভুলে যায়। এই অতীত থেকে পালিয়ে বেড়াতেই ইন্দ্রাণী দেবী কখনো তার সন্তানদের এই মামার বাড়িতে নিয়ে আসেননি। এমনকি এই পরিবেশের ছাপ তার সংসারেও ফেলতে দেননি। তিনি চেয়েছিলেন তার যদি কোনোদিন মেয়ে হয় তবে সেই মেয়েকেও তিনি এই জীবনের মধ্যে যেতে দেবেন না। ইন্দ্রাণী দেবীর ধারণায় যেখানে রান্নাঘরের আগুনে মেয়েরা শেষ হয়ে যায়, সেখানে বর্তমান যুগের মেয়ে পৌলমী সেই উনুনের আঁচে নিজের সত্তা খুঁজে পেয়েছে। পৌলমী তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলে, মা, এখন দিনকাল অনেক পরিবর্তন হয়েছে। আগে মেয়েরা যেখানে রান্নাঘরে বন্দি থাকতো, এখন মেয়েরা সেই রান্নার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা বাড়িতে বসে ইনকাম করছে এবং সংসারের হাল ফেরাচ্ছে। পৌলমী ইন্দ্রাণী দেবীকে বলে, মা, আমাদের এনজিওর প্রথম কাজ না হয় আপনার এই ফেলে আসা অতীত থেকেই শুরু হোক। এখানকার মানুষদের উন্নতির মাধ্যমেই আমাদের পথ চলা শুরু হোক। ইন্দ্রাণী দেবীও এবার নিজের ভুল বুঝতে পারেন। তিনি বুঝতে পারেন সে ঘর ছিঁড়ে দিয়ে কখনো বর্তমান বা ভবিষ্যৎকে নিয়ে বাঁচা যায় না। সৌরিশ ঠিক করে সে এবার পৌলমী এবং বাবলুর সাথে ব্যবসায় নামবে। কিন্তু পৌলমী স্বামীকে সাহস দিয়ে বলে, না,
তুমি এবার থেকে সেই কাজটাই করবে যেটা করে তুমি তৃপ্তি পাও। তুমি আবারও লেখার কাজ শুরু করবে, তোমার ফেলে আসা উপন্যাসগুলো লিখবে। অবশেষে প্রত্যেকের জীবনে যা কিছু অতৃপ্তি এবং অশান্তির কারণ ছিল সবটাই মিটে যায় এবং কাহিনী গিয়ে পৌঁছায় কিছু বছর পরে। আমরা ইন্দ্রাণী দেবী, শৌরী সহ পৌলমীর পুরো পরিবারকে বাবলুর সঙ্গে একটি জায়গায় বসে থাকতে দেখি। আজ পৌলমীর রেস্টুরেন্টের উদ্বোধন। যে শাশুড়ি মা একসময় পৌলমীর এই রান্না করার নেশাকে খুব ছোট চোখে দেখেছিলেন, আজ তিনি সগৌরবে নিজের হাতে বৌমার মাথায় পরিয়ে দেন টক হ্যাট। প্রত্যেকেই আজ প্রত্যেকের সত্তাকে সম্মান করতে শিখেছে। এই সুন্দর দৃশ্য দিয়ে মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আমি আশা করছি এই মুভির কাহিনী তোমাদের ভালো লেগেছে। সম্প্রতি মিসেস নামক একটি বলিউড মুভি মুক্তি পায়, যেখানে মুখ্য চরিত্র রিচা রান্নাঘরের রান্নায় কোনো রসদ খুঁজে পায়নি। কাহিনীটিকে বিভিন্নজন বিভিন্নভাবে নিয়েছে। আসলে সেই গল্পে মেয়েটির ভালোবাসার জায়গা ছিল নাচ। স্বামী যদি সাপোর্টিভ হয়ে তাকে ডান্সের সমস্ত সুযোগ করে দিয়ে তার একটি সুন্দর কেরিয়ার তৈরি করে দিত, তাহলে হয়তো সে রান্নাঘরে হাঁপিয়ে উঠত না। আবার এই গল্পে পৌলমীর ভালো লাগার জায়গা হলো রান্না। এক্ষেত্রে সেও কিন্তু কখনো বাবার আবার কখনো শাশুড়ির কাছ থেকে বাধা পেয়েছিল। তবে সাপোর্টিভ স্বামী শৌরিশ তার জার্নি অনেকটাই সুন্দর করে তুলেছে। নারী আসলেই অল্পেই সন্তুষ্ট, তাকে খাঁচায় বাঁধার ধারণাটাই ভুল। আপনি তাকে যতটা দেবেন সে তার থেকে 1000 গুণ আপনাকে ফিরিয়ে দেবে। গল্পটি আসলেই একটি সুন্দর সোশ্যাল মেসেজ দিয়ে যায়। আসলে পৃথিবীর কোনো কাজই ছোট নয় যদি সেটা সৎ পথে করা হয়। আমরা অধিকাংশ পেশা কখনো সমাজের কথা চিন্তা করে, আবার কখনো পরিবারের স্ট্যান্ডার্ডের কথা চিন্তা করে নিয়ে থাকি। কিন্তু নিজের ভালো লাগার জায়গাকে যদি পেশায় পরিণত করা যায়, তাহলে সেই পেশায় বেঁচে থাকার আনন্দটাই আলাদা। আজ পৌলমীর এই পেশা তার স্বামীর বেকারত্বে পুরো পরিবারকে সামলে রেখেছিল। তাই যে বিষয়টাকে ভালোবাসেন সেটাকেই পেশা বানিয়ে এগিয়ে চলুন। আজ এই অবধি। পরের দিন আবারও আসছি একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।